তোমার কি স্বপ্ন রেলে চাকরি পাওয়া? তোমার কি স্বপ্ন ট্রেন চালাবার বা স্টেশন মাস্টার হওয়ার বা গুডস গার্ড হওয়ার? যদি তাই হয় তাহলে কিন্তু এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ, কারণ রেল কিন্তু একের পর এক, হ্যাঁ একের পর এক রেগুলার ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আসা শুরু হয়ে গেছে। প্রত্যেক বছর কিন্তু রেল তার ফর্ম বার করছে, এবং তাই আমাদের যে প্রস্তুতিটা সেটাও কিন্তু জোর কদমে করতে হবে। এবং তাই আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রেলের টপ 30 টপ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সেট। অলরেডি আমরা কিন্তু এক একটা করে সেট কমপ্লিট করেছি, আজ আমাদের তৃতীয় সেট। এখানেও কিন্তু আমি তোমাদের সেই চ্যালেঞ্জটা আবারও করব যে 100% কমন, হ্যাঁ একদম ঠিক শুনেছো, 100% কমন তোমরা এখান থেকেই পাবে, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু হ্যান্ড পিকেন, একদম বাছাই করা বলতে পারো। তো চলো ক্লাস শুরু করে দিই। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলবো, যারা এই সিরিজটা ভালো মতন করবে তাদের আপকামিং যে কোনো এক্সাম রেলওয়ের এখান থেকে হুবহু কমন আসবে, এটুখানি আমি চ্যালেঞ্জ করতে পারি। তো চলো ক্লাস শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। দেখা যাক আমাদের প্রথম প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বছরে আসা। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আরআরবি এনটিপিসি 2021-এ আসা প্রশ্ন। বলেছে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের নীতির জন্য ভারত কোন দেশের সংবিধান বিবেচনা করেছে? অর্থাৎ আমাদের সংবিধানে বিভিন্ন কনসেপ্ট আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি। এবার তার মধ্যে থেকে এই যে ধারণাগুলো স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধের নীতি, এগুলো আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? তোমাদের কাজ তোমরা প্রত্যেকে জানো যে কমেন্ট বক্সে গিয়ে আগে কমেন্ট করবে, তারপরে কিন্তু এগোবে, ভিডিওটা চালিয়ে দেখবে। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে ফ্রান্স। ফ্রান্স থেকে কিন্তু আমাদের দেশের এই যে ধারণাগুলো, ভ্রাতৃত্ববোধ বলো, আমাদের স্বাধীনতা বলো, সাম্য বলো, একতা বলো, মানে যেটাকে ইকুয়ালিটি বলা হয়, এগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়েছি। ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি, এগুলো কিন্তু আমরা ফ্রান্সের সংবিধান থেকে শিখেছি। তো আমরা বেশ কিছু জিনিস, বিভিন্ন জিনিস আমরা বিভিন্ন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছি, তার মধ্যে এগুলো কিন্তু একটা। চলে আসো নেক্সট প্রশ্নে। প্রত্যেকটা কোয়েশ্চেন হবে তোমাদের আপকামিং যে কোনো রেলওয়ের এক্সামের জন্য 100% গুরুত্বপূর্ণ, এবং কোয়েশ্চেনগুলো দেখবে সব মিক্সড আমি তোমাদের জন্য রেখেছি। চলে আসো নেক্সট প্রশ্ন। আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন। বলছে ভারতীয় সংবিধানের কোন অংশে গোপনীয়তার অধিকারের কথা উল্লেখ করা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট, রাইট টু প্রিভেসি। বর্তমানে আমাদের ভারতবর্ষে গোপনীয়তাকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ আজকের দিনে সব থেকে বড় যে সম্পদ যেটাকে বলা হয় সেটা হচ্ছে ডেটা। অর্থাৎ তোমার যে ডেটা রয়েছে, তোমার যে তথ্য রয়েছে, সেটা হচ্ছে সব থেকে বড় সম্পদ। এই ডেটাকে রক্ষা করাকে আমরা গোপনীয়তার অধিকারের মধ্যে কিন্তু ধরতে পারি। তাহলে এই যে গোপনীয়তা রক্ষা করার যে অধিকার, এটা কোন পার্টে রয়েছে? সোজা প্রশ্ন একদম, যে একটুখানি আমার কাছে পড়েছো, যারা কিন্তু ব্যাকগ্রাউন্ড জানো তারা ইজিলি পারবে। তো দেখবে, মাথা রাখবে যে এই যে গোপনীয়তা রয়েছে কোথায়, না আমাদের মৌলিক অধিকারে। আর মৌলিক অধিকার কোথায় রয়েছে? আমাদের পার্ট 3-তে। প্রথম পার্টে রয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, দ্বিতীয় পার্টে রয়েছে নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ, চতুর্থ পার্টে কি রয়েছে? চতুর্থ পার্টে আমাদের ডিপিএসপি রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর থার্ড পার্টে রয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটসের দুটো জায়গায় কিন্তু আমরা এই দেখতে পাই গোপনীয়তার অধিকার, আর্টিকেল 19 আর আর্টিকেল 21। পুট্টাস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা কেস হয়েছে, যার মাধ্যমে কিন্তু এই গোপনীয়তার অধিকার ব্যাপারটা উঠে এসছে। ঠিক আছে, তো এই নামটা মাথায় রাখবে, পুট্টাস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, বা এইটুখানি মাথা রাখলেই চলবে, পুট্টাস্বামী। এই কেসটায় এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, এটা একটা জাজমেন্ট যেটা কিন্তু সুপ্রিম কোর্টে এই কেসটা চলেছিল বলতে পারো। এটার মাধ্যমে কিন্তু গোপনীয়তাও যে একটা অধিকারের মধ্যে পড়তে পারে সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে তৃতীয় অংশ। 2027-এর জন্য লঞ্চ হয়ে গেছে আমাদের এসএসসি জিডি 2027 ব্যাচ। লাস্ট ইয়ারে আমাদের এই ব্যাচ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ছেলেপেলে সিলেকশন পেয়েছে, তার ভিডিও তোমাদের কিন্তু ইউটিউবে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবছরও ঠিক তোমাদের সুবিধার্থে, তোমাদের
তোমাদের রিকোয়েস্টে লঞ্চ হয়ে গেল এসএসসি জিডি ব্যাচ। আমি তোমাদের চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এই ব্যাচ জয়েন করবে এসএসসি জিডির জন্য, দেশকে সেবা করার জন্য যারা জয়েন করতে চাও তাদের জন্য কিন্তু লঞ্চ হয়েছে। তোমরা যদি আসো, তোমাদের আমরা একদম জিরো থেকে শুরু করে নেক্সট লেভেল অবধি পড়াবো, যাতে তোমরা চাকরি পেয়ে দেশকে সেবা করতে পারো বর্ডারে গিয়ে। দেখো ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, বেশি টাইম নেই, তাই লেট না করে অবশ্যই তাড়াতাড়ি জয়েন করতে পারো। নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে বাকি বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারো। আর তার সাথে সাথে কিন্তু আমাদের আরও অন্যান্য ব্যাচ রয়েছে, একটু তোমাদের জানিয়ে দিই। দেখো আমাদের কিন্তু রয়েছে 02 Pro 6.0 ব্যাচ, কিছুদিন আগেই কিন্তু এটা স্টার্ট হলো। এখানে কিন্তু আমরা জিরো থেকে তোমাদের একদম প্রো লেভেল অব্দি পড়াই, যাতে যে কোনো চাকরি দেখবে আর ওড়াবে এরম ভাবে। নিচে হেল্পলাইন নাম্বারে কিন্তু এটার ব্যাপারেও জেনে নিতে পারো কথা বলে। বাকি আমাদের সাবজেক্ট বেসড ব্যাচ রয়েছে, এক্সাম বেসড ব্যাচ রয়েছে, তোমাদের যেটা ইচ্ছা চয়েস করতে পারো। ম্যাথসের ব্যাচ রয়েছে, ইংলিশ রয়েছে, জিএসজিকে রয়েছে। আমাদের কিন্তু কম্বো ব্যাচ রয়েছে, সব থেকে বেস্ট ব্যাচ, যেখানে তোমরা সমস্ত এক্সামের জন্য কিন্তু কভারেজ পাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টিচার তোমাদের জন্য দিন রাত খেটে কিন্তু এই ব্যাচে কাজ করছে। সাথে রেলওয়ে রয়েছে, জেনারেল ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন রয়েছে, পুলিশ ফাউন্ডেশন রয়েছে। আর বেশি বিস্তারে বলছি না, তোমরা বাকিগুলো জানোই। আমরা প্রত্যেকটা ব্যাচে কিন্তু বেসিক টু অ্যাডভান্স পড়াই, চ্যাপ্টার ওয়াইজ পড়াই, এবং ট্রিক্স এবং তোমাদের কিন্তু বিভিন্ন গল্পের ছলে মুখস্থ করিয়ে দেওয়া আমাদের কাজ হয়। লাইভ ক্লাস তোমরা পাচ্ছ, তোমাদের কিন্তু সমস্ত ডাউট সলভিং ঠিক এখান থেকেই হয়ে যাবে। দেখো আর বেশি লেট না করে তোমরা অবশ্যই এই যে নাম্বারটা 8961997944, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে কিন্তু বাকি বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষার সাথে সম্পর্কিত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা আর্টিকেল যারা আমার কাছে পড়েছো তারা জানবে যে জলভাত হয়ে গেছে, আর্টিকেল মানেই দেখেই দেখবো আর টুক করে উড়িয়ে দেবো। তো যারা করেছো তারা জানবে, বাকিদের জন্য আমি সবকটা আর্টিকেল একটু ভেঙে চুরে বলি। তো আর্টিকেল 19 হচ্ছে কিসের অধিকার? এটা হচ্ছে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার। আমাদের স্বাধীনতা প্রত্যেকের রয়েছে, বিভিন্ন রকমের স্বাধীনতা। কেমন কেমন? টোটাল 6 রকমের স্বাধীনতা রয়েছে, যার মধ্যে আমাদেরকে যে কোনো পেশা অবলম্বন করার স্বাধীনতা দেওয়া রয়েছে। প্রথম থেকে বলি, আমাদের কিন্তু দেশের মধ্যে বাক্য বা বাক স্বাধীনতা দেওয়া রয়েছে, যেখানে আমরা যেটার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা মতন কথোপকথন কিন্তু বলতে পারি, আমাদের মতও প্রকাশ করতে পারি। এক। দ্বিতীয়ততে আমাদের একত্রিত হওয়া, জড়ো হওয়া, সমাবেত হওয়ার অধিকার দিচ্ছে। তৃতীয়ততে আমাদের বলা হচ্ছে তোমরা যে কোনো অ্যাসোসিয়েশন তৈরি করো, কমিটি তৈরি করো, গ্রুপ তৈরি করো, ভালো কথা। তারপরে আমাদের দেওয়া রয়েছে ভারতবর্ষে বসবাস করার অধিকার, যে কোনো জায়গায় তুমি বসবাস করো, যে কোনো পেশা অবলম্বন করো, ঠিক আছে, সাথে তুমি যে কোনো জায়গায় কিন্তু ঘুরে বেড়াও ভারতবর্ষে। এসব অধিকার আর্টিকেল 1921-এ রয়েছে। জীবনের অধিকার, রাইট টু লাইফ, জীবন মানে জি বাংলা না কি সেটা লেখা রয়েছে এখানে। আর্টিকেল 18 দেখো, নেক্সট আর্টিকেল 18 হচ্ছে উপাধি বিলুপ্তিকরণ, অর্থাৎ অ্যাবলিশন অফ টাইটেল। টাইটেল বা উপাধি কিন্তু রাখা যাবে না, এটা বাদ দাও। আর্টিকেল 20 হচ্ছে 3 রকমের অধিকার দেয় যারা অপরাধী, যারা বলতে পারো দোষী, তাদের জন্য 3 রকম 3টে ক্লজ দেওয়া রয়েছে। সেই 3টে ক্লজের মাধ্যমে কিন্তু অপরাধীদের রক্ষা করা হচ্ছে বলতে পারো। চলে আসো নেক্সট প্রশ্নে। প্রশ্ন বলছে, গ্রুপ ডিতে আসা প্রশ্ন বলছে যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মানব পাচার এবং জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করার সাথে সম্পর্কিত? ভেরি ইম্পর্টেন্ট। মানুষ পাচার, জোর করে কাজ করানো, এগুলো থেকে প্রোটেকশন দিচ্ছে কোথায় বা কত নম্বর আর্টিকেলে? মাথা রাখবে 23 আর 24। 23 আর 24কে বলা হয় শোষণের বিরুদ্ধের অধিকার। আর্টিকেল 23 বলছে নারী পাচার করা যাবে না, শিশু পাচার করা যাবে না, বেগার খাটানো যাবে না, তারপরে দাস প্রথা বা দাসী প্রথা কিন্তু বন্ধ করতে হবে। এগুলো আর্টিকেল 23 বলছে। 24 নম্বর আর্টিকেল বলছে 14 বছর বয়সীর কম শিশুদের, যাদের 14 বছর হয়নি, তার থেকে কম বয়সী শিশুদের কিন্তু জোর করে বা কোনো রকম কিন্তু বিপজ্জনক কারখানায় কিন্তু নিযুক্ত করা যাবে না। এটা আর্টিকেল 24 বলছে 14 বছর বয়সীর কম শিশুদের। তো এই দুটো আর্টিকেল হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকারের আর্টিকেল। তাহলে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী কিন্তু সঠিক উত্তর হবে 23। আর্টিকেল হচ্ছে পলিটির জান বলতে পারো। আর্টিকেল ছাড়া কিন্তু পলিটি পুরো অসম্পূর্ণ, ভিতটাই নড়ে যাবে। তাই আর্টিকেল সবসময় একদম একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, আঙুলের টিপসে রাখতে হবে। চলে আসো নেক্সট। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অংশ হলো প্রতিরোধমূলক আটক? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দুটো আটক হয়,
মাথা রাখবে একটা আর্টিকেল রয়েছে, কোন আর্টিকেলটা চিহ্নিত করতে বলছে। তার আগে আমি তোমাদের বলি দুটো আটক হচ্ছে, একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, প্রতিরোধমূলক আটক, আর একটা হচ্ছে পিউনেটিভ ডিটেনশন, পিউনেটিভ ডিটেনশন। এবার এই দুটোর মানে কি, একটা হচ্ছে তোমাকে তুমি প্রতিরোধ করছে, আর একটা হচ্ছে তুমি অপরাধ করছো সেটার জন্য আটক করছে। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো জেনারেলি আমরা দেখতে পাই পুলিশ আমাদের আটক করে কিসের ভিত্তিতে। ধরো তুমি আজকে কোনো একটা অপরাধ করেছো, মার্ডার, খুন, ডাকাতি কিছু একটা করেছো, তার ফলে কিন্তু তোমাকে পুলিশ এসে আটক করবে। তাহলে যেসব আটক দোষ করার জন্য মানে ধরা হয় বা আটক করা হয় সেটাকে বলা হয় পিউনেটিভ ডিটেনশন বা শাস্তিমূলক আটক বলা যেতে পারে। ঠিক আছে, আর একটা আটক, এটা হচ্ছে একটু অন্য টাইপের আটক। এটা হচ্ছে তোমাকে দেখে সন্দেহ হয়েছে তুমি কিছু করতে পারো, তাই পুলিশ কি করলো, তোমাকে প্রিভেন্ট করলো, মানে অপরাধ করা থেকে আটকানোর জন্য আটক করলো। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটক। তোমাকে মানে তোমার অপরাধ করার আগেই ধরে ফেলেছে, সেটাকে বলা হবে প্রিভেন্টিভ ডিটেনশন। তো এটা জেনারেলি কখন করা হয়, ধরো কোনো ব্যক্তি যাকে টেররিস্ট শনাক্ত করেছে বা বলতে পারো টেররিস্ট আইডিয়া করা হয়েছে, যে এই বেটা মানে দেখেই মনে হচ্ছে হাব ভাব যে এই বেটা কিছু করতে পারে, ধর বেটাকে তুলে নিয়ে চল। তো সেই যে তুলে নিয়ে যাবে, সে কিছু করেইনি, সে একটা ভালো মানুষ হয়তো, কিন্তু তার লুকসটা এমন দেখেই মনে হচ্ছে কিছু করতে পারে। ঠিক আছে, একদম মানে পার্লামেন্টের সামনে চলে গেছে, পুরো মুখ টুক ঢেকে কালো জামা প্যান্ট পরে, দেখেই মনে হচ্ছে কিছু করে দেবে, পিঠে পিঠে বোম ফোম নিয়ে এসছে, হয়তো ভেতরে বোম টোম লাগানো আছে, আদৌ হয়তো সে ভালো একটা ছেলে, গরমের মধ্যে মুখ টুক ঢেকে রেখেছে, ব্যাটাকে তুলে নিয়ে চলে গেছে, যাও লকআপে ঢুকিয়ে দিল, আচ্ছা করে মারধর দিল, কিন্তু লাস্টে জানতে পারলো যে কিছু করেইনি। তো এরম যে আটকে ফেললো যে কিছু না করা সত্ত্বেও, সেটাকে বলা হবে প্রিভেন্টিভ ডিটেনশন। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে, মাথা রাখবে 22 নম্বর আর্টিকেলে রয়েছে। তো দুটো আর্টিকেল, একটা হচ্ছে 22, একটা হচ্ছে আর্টিকেল 20, দুটোই হচ্ছে অপরাধ সংক্রান্ত। একটা হচ্ছে অপরাধ করেছো, এবার তোমাকে অ্যারেস্ট করবে, থানায় নিয়ে গেল, তারপরে তোমাকে কোর্টে তুললো, এই সব সংক্রান্ত অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল 22-তে। আর 20-তে হচ্ছে তুমি অপরাধী ঘোষিত হয়ে গেছো বা তোমার সাজা শোনানো হচ্ছে, তোমার বিচার চলছে, সেই সব সময় যেসব অধিকার রয়েছে সেটা আর্টিকেল 20। তো দুটো আর্টিকেল মাথায় রাখতে হয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশক নীতিগুলির ড্যাশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচারের বা প্রসারের জন্য সম্পর্কিত, ভেরি ইম্পর্টেন্ট একটা ডিপিএসপির আর্টিকেল। দেখো এনটিপিসি 2022-এ আসা প্রশ্ন, অর্থাৎ এমন একটা আর্টিকেল যেটা তোমার আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং প্রচারের সম্পর্কিত আলোচনা করে। তো কোনটা হবে, আর্টিকেল এলিমিনেট করি। আর্টিকেল 43 কি বলছে, আর্টিকেল 43 বলছে 3 বেলা ঠিকঠাক খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। অর্থাৎ দেখো 4-এর পাশে 3, 3 মানে হচ্ছে 3 বেলা খাওয়া দাওয়া, মানে ব্রেকফাস্ট করছো, লাঞ্চ করছো, ডিনার করছো, এবার 3 বেলা কখন কি করে খাবে, 3 বেলা খাওয়ার জন্য উপযুক্ত একটা মজুরির ব্যবস্থা করে দিতে হবে। তো যেখানে কাজ করছো সেখানে তোমাকে এতটাই কম মজুরি দিচ্ছে যে তুমি 3 বেলা ঠিকঠাক খাওয়া পাচ্ছ না, তাহলে ঠিকঠাক খাওয়া দাওয়া জোটার মতন কিন্তু মজুরি দিতে হবে, কুটির শিল্পের ব্যবস্থা করে দিতে হবে। ঠিক আছে, আর আর্টিকেল 50 বলছে জুডিশিয়ারি থেকে এক্সিকিউটিভকে আলাদা করে রাখতে হবে। 41 বলছে বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, যত রাজ্যের ভাতা আছে দিয়ে দাও, কোনো ক্ষতি নেই। 51 কি বলছে, 51 বলছে যে আমাদের আন্তর্জাতিক যে শান্তি, অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, এটা বজায় রাখতে হবে, আর্টিকেল 51 বলছে। নেক্সট দেখো, নেক্সট বলছে আর বি গ্রুপ ডির আসা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, বলছে যে ভারতীয় সংবিধানের 51 এর ক্লজ ডি অনুচ্ছেদ অনুসরণ করে কিসের বা কি, মানে কি রয়েছে এর মধ্যে। দেখো মাথায় রাখবে 51 এ, এই যে আর্টিকেলটা, এটা হচ্ছে আমাদের মৌলিক কর্তব্য সংক্রান্ত, ফান্ডামেন্টাল ডিউটিস সংক্রান্ত। এর মধ্যে টোটাল 11টা মৌলিক কর্তব্য রয়েছে। 11টা রয়েছে এরম ভাবে এ বি সি ডি ই এফ এরম করে করে কে অবধি কিন্তু রয়েছে। তো এখানেই আমাদের প্রশ্নটা যে ডি তে কি রয়েছে, ডি নম্বর ক্লজে কি রয়েছে, 51 এর ক্লজ ডি তে কি রয়েছে। মাথায় রাখবে ডি তে রয়েছে যে দেশে যখন আমাদের প্রয়োজন হবে, মানে দেশকে যখন আমাদেরকে ডাকবে, দেশ যখন আমাদের প্রয়োজন হবে আমাদের, তখন আমরা যেন যাই, দেশকে রক্ষা করি, দেশকে ডিফেন্ড করি, দেশকে সুরক্ষা দিই, দেশের পাশে প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে, এটা আমাদের মৌলিক কর্তব্য। তো এটা সংক্রান্ত কোনটা রয়েছে একটু দেখি।
রাষ্ট্র ভারতের ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমান বা আইনের সমান সুরক্ষা দেবে। এটা তো আমি বললাম না কোথাও, তাহলে আইন ঠাইন হাটাও, লাগবে না আমাদের, বাদ দাও, এলিমিনেট করো। নেক্সট দেখো, অস্পৃশ্যতা। অস্পৃশ্যতা আমি কোথাও এখন আলোচনা করিনি। আমি কি বললাম? বললাম যে দেশের যখন আমাদের প্রয়োজন, আমাদের কিন্তু দেশের কাজে নিজেদেরকে ঝুঁকে দিতে হবে। নেক্সট হচ্ছে প্রকৃত প্রাপ্তবয়স্ক ব্যক্তি, নির্বাচনে ভোট ফোট দিতে হবে, এসবও কোথাও বলিনি, কোথাও নেই। নেক্সট, দেশের একজন নাগরিককে অবশ্যই দেশকে রক্ষা করতে হবে এবং যখন আহ্বান করা হবে তখন জাতীয় সেবা প্রদান করতে হবে। ডি, ডি ফর ক্লজ ডি হয়ে গেল। ঠিক আছে, চল নেক্সট দেখো, নিম্নলিখিত প্রধানমন্ত্রীগণের মধ্যে কে শরণ সিং কমিটির গঠন করেছিলেন যারা ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু ঘুরিয়ে ফিরিয়ে করেছে প্রশ্নটা, কোনো হাতি ঘোড়া ব্যাপার না, একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা বলেছে যে শরণ সিং কমিটি কোন প্রধানমন্ত্রী দ্বারা গঠন করানো হয়েছিল, এটাই হচ্ছে প্রশ্ন। তো শরণ সিং কমিটি যখনই দেখব, শরণ সিং কমিটি যখনই আমি দেখব, আমার মাথায় যেন ঝট করে স্মরণ হয়ে যায় যে শরণ সিং জি কিন্তু আমাদের কি করেছিলেন, আমাদের মৌলিক যে কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিজ মনে করিয়ে দিয়েছিলেন। আর এই যে মৌলিক কর্তব্যটা লাগু হলো আমরা জানি কবে, 1976-এ। আর যথারীতি এই 1976, 1975, ইনফ্যাক্ট তার আগে অবধিও, তার আগে অনেক দিন থেকে কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী। তাহলে অবভিয়াসলি কে হবে প্রধানমন্ত্রী এখানে? হবে ইন্দিরা গান্ধী, সঠিক উত্তর। শরণ সিং দেখেই যেন আমার স্মরণ চলে আসে, এটা মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য আসলো কবে? 1976, শরণ সিং কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী হলো। আর 1975-এ এমার্জেন্সি লাগু হয়েছিল, তাহলে সেই সময় কে ছিলেন? অবশ্যই ইন্দিরা গান্ধী ছিলেন, সঠিক উত্তর ইন্দিরা গান্ধী। নেক্সট চলে আসো, নেক্সট দেখো, গ্রুপ ডিতে দুদিন এসছে এই প্রশ্নটা, এটা কিন্তু এই কোয়েশ্চেনগুলো বহুবার রিপিটেড বিভিন্ন জায়গায়, সমস্ত মানে এক্সামের ডেটগুলো কালেক্ট করা সম্ভব হয় না, যে কটা এক্সামের ডেট কালেক্ট করা সম্ভব সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ রয়েছে? প্রত্যেকে জানো, একটু আগে বললাম, হোমওয়ার্কে একটু লিখে দাও, একটু কমেন্ট বক্সে প্রত্যেকে উত্তর দিয়ে দাও, হোমওয়ার্ক করো কমেন্টে যে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে এবং মৌলিক কর্তব্যটা কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ সোর্স বলে দাও, কোথা থেকে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে, সোর্স বলে দাও। ঠিক আছে, চলে আসো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে, আরআরবি এনটিভিসিতে আসা প্রশ্ন বলছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি রাষ্ট্রপতির শপথ বা প্রতিজ্ঞার সাথে সম্পর্কিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতি, দেশের নামমাত্র প্রধান বলা হয় রাষ্ট্রপতিকে, এনার মানে যে ওথ বলতে পারো বা শপথ, সেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে, কত নম্বর আর্টিকেলে রয়েছে? তাহলে মাথায় রাখবে যে রাষ্ট্রপতির যে আর্টিকেল সেটা হচ্ছে 52, তো রাষ্ট্রপতির ওথ হচ্ছে 60 নম্বর আর্টিকেল। দেখো এটা মাথা রাখার জন্য, মনে রাখার জন্য মাথা রাখবে, ওথ বা শপথ, ওথ লিখি আমরা ইংলিশে OATH, তাহলে 60-এর এই মানে জিরোটাকে যদি ও লিখে OATH লিখে দিই তাহলে হয়ে গেল কি না? 60-এ ওথ মানে দুটোই রয়েছে, দেখো 60ও রয়েছে আবার ওথও রয়েছে, তাহলে 60-এ কি নিচ্ছে না, শপথ কিন্তু নিচ্ছে কে? রাষ্ট্রপতি। সঠিক উত্তর 60 নম্বর আর্টিকেল হবে, মনে থাকবে, ভেরি ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতির শপথ। আচ্ছা, রাষ্ট্রপতি শপথ বাক্য কার কাছে পাঠ করে বা রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে করায়, এটাও প্রশ্ন করে। রাষ্ট্রপতিকে ওথ বা শপথ বাক্য পাঠ করায় CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বর্তমানে রয়েছেন সূর্যকান্ত, ইনি রয়েছেন বর্তমানে CJI। চলে আসো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি ইউনিয়নের নির্বাহী ক্ষমতার সাথে সম্পর্কিত? ইউনিয়নের নির্বাহী ক্ষমতা বা রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা, এক্সিকিউটিভ ফাংশনের কথা কিন্তু বলে। কত নম্বর আর্টিকেল রয়েছে মাথা রাখবে? আর্টিকেল 52-তে রাষ্ট্রপতির উপস্থিতির কথা বলছে, দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দেয়ার শ্যাল বি আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতির ক্ষমতা বা এক্সিকিউটিভ ফাংশন হচ্ছে 53-তে, এক্সিকিউটিভ ফাংশন, আর্টিকেল 54-এ রয়েছে ইলেকটোরাল কলেজ, মানে রাষ্ট্রপতির ইলেকশনে কারা কারা ভোট দেবে, কি বৃত্তান্ত, সেটা আর্টিকেল 54-এ রয়েছে। সঠিক উত্তর তাহলে আর্টিকেল 53। চলে আসো নেক্সট, নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি ভারতের রাষ্ট্রপতি
ভিটো ক্ষমতা নিয়ে আলোচনা করে। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রাষ্ট্রপতির কিন্তু ভিটো ক্ষমতা রয়েছে। ভিটো কাকে বলে রে বাবা, ভিটো কাকে বলে? দেখো, ভিটো হচ্ছে একটা পাওয়ার যেটার মাধ্যমে রাষ্ট্রপতি যদি চায় কোনো বিলে নাই সাইন করতে পারে, সেটাকে ফেরত পাঠাতে পারে। আচ্ছা, বিল মানে কি? অনেকেই মাথায় প্রশ্ন আসবে, বিলটা মানে কি? তো দেখো, আমরা যে কোনো আইনকে ইংলিশে অ্যাক্ট বলা হয়, অ্যাক্ট। তো যে কোনো অ্যাক্ট হওয়ার পূর্বে সেটাকে বলা হয় বিল। ঠিক আছে? একটা বিল, সেটা বেশ কিছু পদ্ধতি বা প্রক্রিয়া এখানে হবে, সেটা দিয়ে পাস হওয়ার পরে কিন্তু আইনে পরিণত হয়। এখনো ডাউট ক্লিয়ার হয়নি? আচ্ছা, বলছি। বিল তাহলে আইনে কিভাবে পরিণত হয়? বিলকে আইনে পরিণত করার জন্য কিন্তু বেশ লম্বা পদ্ধতি রয়েছে। লোকসভা, রাজ্যসভা, তোমরা প্রত্যেকে জানো দুটো কক্ষ রয়েছে আমাদের পার্লামেন্টে। তাহলে লোকসভাতে যাবে একটা বিল, তারপরে রাজ্যসভায় যাবে, তারপরে কিন্তু সেটা রাষ্ট্রপতির কাছে যাবে, প্রেসিডেন্ট সেটাকে সাইন করবে, তারপরে কিন্তু একটা বিল পাস হবে। ওরে বাবা রে স্যার, বুঝতে পারছি না, মাথাটা গুলিয়ে যাচ্ছে। আরে বাবা, এই জন্যই পুরো কোর্স করতে হয়, পুরো ফাউন্ডেশন থেকে পড়তে হয়, ভিত থেকে না পড়লে কি করে হবে? তাও আমি অল্প বিস্তর করে বলে দিচ্ছি তোমাদের। ঠিক আছে? তাহলে যে কোনো বিল আইনে পরিবর্তন হবে তার জন্য মাঝে বেশ কিছু পদ্ধতি রয়েছে, যার মধ্যে লোকসভা বা রাজ্যসভা একটা বিল উঠতে পারে। সেই বিলটা কিন্তু বিভিন্ন পদ্ধতির মাঝখান দিয়ে পাস হয়ে আলটিমেটলি রাষ্ট্রপতি সাইন পেলে আইনে পরিণত হবে। এবার রাষ্ট্রপতি সাইন ছাড়া কোনো বিল কিন্তু আইন হয় না। এটা আমি বলছি কি না? আমি বলছি না, টেনশন নেই, আমি এত জানি না, আমি বলছি না। এই বিষয়টা কিন্তু বলছে আমাদের আর্টিকেল 111। আর্টিকেল 111 বলছে যে রাষ্ট্রপতির সাইন ছাড়া কোনো বিল কিন্তু আইনে পরিবর্তিত হয় না। আর রাষ্ট্রপতিকে এটাও দেওয়া রয়েছে যে রাষ্ট্রপতি যদি মনে করে কোনো বিলকে কিন্তু প্রত্যাখ্যান বা রিজেক্টও করতে পারে। কিসের মাধ্যমে রিজেক্ট করতে পারে? এই সেম আর্টিকেল 111 মাধ্যমে, যেখানে রয়েছে ভিটো। 3 রকমের ভিটো হয়: সাসপেন্সিভ ভিটো, অ্যাবসলিউট ভিটো, পকেট ভিটো। ঠিক আছে? যাই হোক, এই অবধি মাথায় রাখো যে ভিটো রয়েছে 111 নম্বর আর্টিকেলে। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য প্রতিনিধিত্ব তার করার জন্য ন্যূনতম বয়স প্রয়োজন কত? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রাষ্ট্রপতির পদে বসতে গেলে, রাষ্ট্রপতির ইলেকশনে দাঁড়াতে গেলে মিনিমাম যে বয়স লাগে কত? এটা বহুবার আমি করিয়েছি কোয়েশ্চেনটা, আগের মানে আমাদের সেটাও নিশ্চয়ই আলোচনা করেছিলাম। এটাও কমেন্টে হোমওয়ার্ক হিসেবে উত্তর দেবে। ঠিক আছে? এটা গ্রুপ ডিতে আসা প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করবো না, এটা তোমরা অবশ্যই উত্তর করে আমাকে জানাবে। রাষ্ট্রপতির ইলেকশনে বসার এজ কত লাগে? আমি বাকিদের বলে দিই, পিএম এর এজ বলে দিচ্ছি, সিএম এর এজ বলে দিচ্ছি, একজন লোকসভার এমপির এজ বলে দিচ্ছি, একজন বিধানসভার এমপির এমএলএ এর এজ বলে দিচ্ছি। এগুলো, এদের মিনিমাম এজ লাগে হচ্ছে 25। হ্যাঁ ঠিক, মোটে 25 বছর, ঠিক শুনেছো, মোটে 25 বছর বয়স লাগে। ভারতবর্ষের সব থেকে কনিষ্ঠতম এমএলএ হয়েছেন কে বলো দেখি? কেউ বলতে পারবে? কনিষ্ঠতম এমএলএ বর্তমানে মাইথিলি ঠাকুর কিন্তু হয়েছেন, বিজেপির তরফ থেকে তিনি বিহারের এমএলএ ইলেকশনে জিতে তিনি কিন্তু ভারতের কনিষ্ঠতম এমএলএ হয়েছেন। সব থেকে কনিষ্ঠতম এমএলএ, 25 বছর বা 26 বছর তার বয়স, তার মধ্যেই তিনি এমএলএ হয়ে গেছেন। তো এই সবার বয়স হচ্ছে মিনিমাম লাগে হচ্ছে 25। রাজ্যসভার যদি এমপি হয়, বিধান পরিষদের যদি এমএলএ হন, ঠিক আছে, তাহলে লাগবে হচ্ছে 30 বছর বয়স। পঞ্চায়েতে যদি দাঁড়াতে হয় তাহলে কত বয়স লাগবে? পঞ্চায়েতের ক্ষেত্রে লাগবে হচ্ছে 21 বছর বয়স। ঠিক আছে? মনে থাকবে? ঠিক আছে, বোঝা গেল তাহলে এই অবধি। এই কোয়েশ্চেনটা তোমরা কিন্তু হোমওয়ার্কে জানাবে যে রাষ্ট্রপতি হতে গেলে বয়স কত লাগে। ঠিক আছে? চলে আসো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্রপতির ইমপিচমেন্টের প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্রপতিকে সরানোর যে পদ্ধতি সেটা রয়েছে। তো দেখো, রাষ্ট্রপতি সরানোর পদ্ধতি আমরা নিয়েছি ইউএসএ থেকে আমরা রাষ্ট্রপতিকে সরানোর পদ্ধতি নিয়েছি। কত নম্বর আর্টিকেলে রয়েছে? 61 নম্বর আর্টিকেলে রয়েছে। তো মাথায় রাখবে, 60-এর মাধ্যমে রাষ্ট্রপতি শপথ টপথ নিয়ে আসলো, 61-র মাধ্যমে ইমপিচমেন্ট হয়ে গেল। দেখো লেখাটা দেখো, একটু ভালো মতন ফলো করো দেখি। দেখো, ওই মানে আমার নাম্বার দিয়ে কিন্তু লেখাগুলো তৈরি হয়ে গেল। 60-এর ও দিয়ে ও, 61-এর আই দিয়ে বা 1 দিয়ে ইমপিচমেন্ট। আর নিয়েছি কোথা থেকে এটা? না, ইউএসএ থেকে কিন্তু এই পদ্ধতিটা আমরা নিয়েছি। আরও প্রশ্ন আসে বেশ কিছু, যে রাষ্ট্রপতির যে মানে ইমপিচমেন্টের পদ্ধতি, এটা কোন কক্ষে শুরু করা যায়, এখান থেকেও প্রশ্ন আসে। তো মাথায় রাখবে, রাষ্ট্রপতি ইলেকশন পদ্ধতি লোকসভা বা
রাজ্যসভা, যে কোনো একটাতেই কিন্তু শুরু করা যেতে পারে, যে কোনো একটা কক্ষতেই কিন্তু শুরু করা যেতে পারে এই রাষ্ট্রপতির ইলেকশনের পদ্ধতি। মনে থাকবে। চলে আসো, রাষ্ট্রপতি স্যালারি কত জানো তোমরা? যে রাষ্ট্রপতি কত টাকা মাইনে পান, কত টাকা বেতন পান? 5 লক্ষ টাকা বেতন পান। রাষ্ট্রপতির স্যালারি হচ্ছে 5 লক্ষ, 5 lakhs। ভারতবর্ষের সব থেকে হাইয়েস্ট স্যালারি কিন্তু ইনিই পান। চলো নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের 72 অনুচ্ছেদটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? মানে এর মধ্যে কোনটি ভারতীয় রাষ্ট্রপতির এর মধ্যে কোনটি 72 নম্বর অনুচ্ছেদে রয়েছে? 72 নম্বর অনুচ্ছেদে আমরা জানি যে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতার কথা বলা রয়েছে। আর মাথায় রাখবে, গভর্নর বা রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতা রয়েছে 161 নম্বর আর্টিকেলের মধ্যে। রাষ্ট্রপতিকে কিন্তু মৃত্যুদণ্ড রোধ করারও ক্ষমতা দেওয়া হয়, রাজ্যপাল মৃত্যুদণ্ড রোধ করতে পারে না। তাছাড়া অন্যান্য কিন্তু ক্ষমতা আছে, মানে অন্যান্য ক্ষমা করার কিন্তু ক্ষমতা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, ভারতের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত প্রথম মহিলা কে ছিলেন? ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত প্রথম মহিলা কে ছিলেন? তো দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি সুমিত্রা মহাজন, রাজকুমারী অমৃতা কর, সুচেতা কৃপলানি, প্রতিভা প্যাটেল হবে। প্রতিভা পাটিল হচ্ছেন ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি। বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন তিনিও কিন্তু মহিলা রাষ্ট্রপতি, কিন্তু প্রথম তিনি নন, ঠিক আছে? বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করা রাষ্ট্রপতি, আদিবাসী রাষ্ট্রপতি বলা হয়। নেক্সট পরীক্ষা জিজ্ঞেস করে প্রথম বাঙালি রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের প্রণব মুখার্জি, ঠিক আছে? চলো নেক্সট দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন, সব থেকে কম বয়সী রাষ্ট্রপতি ছিলেন? মাথা রাখবে, নীলম সঞ্জীবা রেড্ডি, ইনি ছিলেন সব থেকে কম বয়সী রাষ্ট্রপতি। যদিও এখন বর্তমানে কিন্তু দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মু ইনি হচ্ছেন সব থেকে ইয়াংগেস্ট, কারেন্ট ইয়াংগেস্ট, মানে বর্তমানে সব থেকে কনিষ্ঠতম রাষ্ট্রপতি হচ্ছেন এই আমাদের বর্তমানের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঠিক আছে? আগে ছিলেন নীলম সঞ্জীবা রেড্ডি। নেক্সট দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বহুবার রিপিটেড, লক্ষবার জিজ্ঞেস করেছে একই প্রশ্ন, 3টে স্টার করে দিলাম এই প্রশ্নটার উপরে। কেন? এটা শুধুমাত্র এনটিপিসি 2016-তে আছে এটা নয়, মানে এ বিভিন্ন পরীক্ষা জিজ্ঞেস করেছে, রেলের পরীক্ষায় বলো, স্টেটের পরীক্ষায় বলো, রাজ্যের কেন্দ্রের যে কোনো বলো না কেন, সব জায়গাতে এই প্রশ্নটা বহুবার জিজ্ঞেস করেছে। বলেছে ভারতের সেই রাষ্ট্রপতি নাম বলুন যিনি 1986 সালে ভারতীয় পোস্ট অফিস বিলের ক্ষেত্রে পকেট ভিটো ব্যবহার করেছিলেন। একটু আগে আলোচনা করলাম যে আন্ডার আর্টিকেল 111 এর মধ্যে কি হচ্ছে না, রাষ্ট্রপতি কিন্তু ভিটোর ক্ষমতা দেওয়া হচ্ছে, যার মাধ্যমে সে কিন্তু চাইলে কোনো বিলকে ফেরত পাঠাতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, রিজেক্ট করতে পারে। তো 3 রকমের ভিটো বললাম, অ্যাবসলিউট ভিটো, সাসপেন্সিভ ভিটো, পকেট ভিটো। পকেট ভিটো মানে কিছুই না, তার কাছে বিল আসলো, সে কিচ্ছু না বলে, না রিজেক্ট করে, কিচ্ছু পদক্ষেপ না নিয়ে চুপচাপ তার পকেটে বিলটাকে ঢুকিয়ে রেখে দিল। এটা করার মানে কি হচ্ছে, সে বিলটার উপরে কিন্তু কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, বিলটা থেমে যাচ্ছে। তো এই যে টাইপের ভিটোটা, এটাকে বলা হয় পকেট ভিটো। এবার পকেট ভিটো ভারতবর্ষে যিনি প্রথমবারের জন্য এবং শেষবারের জন্য যিনি করেছিলেন তার নাম হচ্ছে জ্ঞানী জৈল সিং। ভেরি ইম্পর্টেন্ট, মাথা রাখবে, জ্ঞানী জৈল সিং, এনাকে বলা হয় প্রথম শিখ রাষ্ট্রপতি। তো প্রথম শিখ সম্প্রদায়ের রাষ্ট্রপতি ইনি কিন্তু প্রথমবারের জন্য এই পকেট ভিটো করেছিলেন। সালটা এবং কোন বিলের জন্য এটা মাথায় রাখবে, পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিল 1986, পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিল 1986। ভেরি 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 ইম্পর্টেন্ট এটা। নেক্সট দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এনটিপিসিতে আসা প্রশ্ন। বলছে যে দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মড বাই, যে ভারতের পার্লামেন্ট কাদের দ্বারা বা কি দ্বারা গঠিত হয়? মাথা রাখবে, পার্লামেন্টের 3টে আর্টিকেল আগে মুখস্থ করে নাও। পার্লামেন্ট ভারতবর্ষে একটা হবে, 79 নম্বর আর্টিকেল বলছে। পার্লামেন্টের 2টো হাউস হবে, একটার নাম লোকসভা হবে, একটার নাম রাজ্যসভা হবে। রাজ্যসভার আর্টিকেল হচ্ছে 80 আর লোকসভা আর্টিকেল হচ্ছে 81। তো এই 3 রকমের আর্টিকেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। 79 নম্বর আর্টিকেল, পার্লামেন্ট, একটা পার্লামেন্ট গঠন করতে হবে এই বিষয় বলছে। এবার মাথা রাখবে যে এই পার্লামেন্ট যে বাড়িটা রয়েছে, এই বাড়িটার 2টো হাউস, এই 2টো হাউসের মালিক কে জানো?
রাষ্ট্রপতি হচ্ছেন মালিক, প্রেসিডেন্ট হচ্ছেন মালিক, প্রেসিডেন্ট হচ্ছেন এই দুটো হাউসের কিন্তু মালিক বলতে পারো। দুটো হাউসের মালিক হচ্ছেন রাষ্ট্রপতি। এবং আমরা যখনই প্রশ্ন করবে যে ভারতের সংসদ কি নিয়ে গঠিত, তখন তোমাকে উত্তর করতে হবে রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। কি নিয়ে গঠিত? রাষ্ট্রপতি, লোকসভা আর রাজ্যসভা। দুটো হাউসের নাম তো থাকবেই, তার সাথে সাথে কিন্তু এই হাউসের মালিকের নামটাও কিন্তু উল্লেখ করতে হবে। চলে আসো নেক্সট প্রশ্ন। প্রশ্ন বলছে সংসদের দুটি ধারাবাহিক অধিবেশনের মধ্যে সর্বাধিক সময়ের ব্যবধান কত হতে পারে? পার্লামেন্টের সেশন হয়, বৈঠক বসে, তো সেই বৈঠক যে দুটো হবে তার মধ্যের যে ম্যাক্সিমাম গ্যাপ কতদিনের হতে পারে। তো দেখো, একটা বসে হচ্ছে বাজেট সেশন, একটা বসে বাজেট সেশন, নেক্সট বসে মনসুন সেশন, আর একটা বসে হচ্ছে উইন্টার সেশন। এই তিনটে সেশনকে আমরা শর্টে বলি হচ্ছে বিএমডব্লিউ। বিএমডব্লিউ একটা গাড়ি আছে, তো বিএমডব্লিউ বলি কিন্তু। এবার দেখো, এই বিএমডব্লিউ সেশন মানে বাজেটের সময় বাজেট পেশ করা হয়, মনসুন সেশন হয় একটা, বাদল অধিবেশন এবং শীতকালীন অধিবেশন। এদের মাঝে সর্বাধিক গ্যাপ 6 মাসের বেশি কিন্তু সম্ভব নয়, 6 মাসের বেশি কিন্তু হবে না। এটাই হচ্ছে প্রশ্ন, সঠিক উত্তর তাহলে 6 মাস। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সব আলোচনা করছি আমরা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা 525 থেকে 548 করে দেওয়া হয়? তো সরি, 545 করে দেওয়া হয়। তো মাথায় রাখবে, এই লোকসভার যে টোটাল সিট সংখ্যা সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। কবে বাড়িয়ে দেওয়া হলো? এটা কিন্তু কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে বাড়িয়ে দেওয়া হলো, এটাই প্রশ্ন করেছে। আগে ছিল 525, বর্তমানে হয়ে গেল 545। ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে 31তম সংবিধান সংশোধনী 1973-র মাধ্যমে কিন্তু এটা করা হলো। 31তম সংবিধান সংশোধনী 1993-র মাধ্যমে কিন্তু এই জিনিসটা করা হলো। নেক্সট দেখো, দেখো একটা প্রশ্ন কতবার জিজ্ঞেস করেছে পরীক্ষায়, কতবার জিজ্ঞেস করেছে। আরআরবি, জেই বলো, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, সমস্ত এক্সামে আমরা দেখতে পাচ্ছি। তো এরমভাবেই সমস্ত প্রশ্নই যেগুলো বাছাই করা করাচ্ছি, মনে করবে প্রত্যেকটাই কিন্তু বিভিন্নবার জিজ্ঞেস করেছে, বহুবার জিজ্ঞেস করেছে। কিন্তু সমস্ত নাম এক্সামে সবসময় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু বিশ্বাস করে যদি দেখো, করো, আর একবার ট্রাই করে দেখো কোনো মক টেস্ট দেওয়ার, দেখবে আমি যা করাচ্ছি তার মধ্যে থেকেই কমন আসবে 100%, চ্যালেঞ্জ করে বলতে পারি। তো দেখো, লোকসভা সদস্যদের যে সর্বাধিক সংখ্যা কত, লোকসভার সব থেকে মানে টোটাল ম্যাক্সিমাম যে সংখ্যা সেটা কত, এটাই হচ্ছে প্রশ্ন। তো মাথা রাখবে, লোকসভায় বর্তমান ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 552, কিন্তু নিউ পার্লামেন্ট, মাথা রাখবে নিউ পার্লামেন্ট, আমাদের বর্তমানে যে পার্লামেন্ট হয়েছে, নতুন সেন্ট্রাল বিস্তার তৈরি হয়েছে, এখানে যে সিট সংখ্যা সেটা কিন্তু সংখ্যা অনেক বেশি। বর্তমানে যেহেতু মানে আমাদের বর্তমানে যে জনসংখ্যাও অনেক বেশি, তাই কিন্তু এই লোকসভা বলো রাজ্যসভা বলো সিট সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে লোকসভা এবং রাজ্যসভা, লোকসভা সিট সংখ্যা বর্তমানে করে দেওয়া হয়েছে 888 ম্যাক্সিমাম, এটা ঠিক আছে। আর রাজ্যসভার ম্যাক্সিমাম সিট সংখ্যা হচ্ছে 384, 384টা। চলে আসো নেক্সট। বলছে ভারতের সংবিধানের প্রথম স্পিকারের নাম কি বলো? ভেরি ইম্পর্টেন্ট। বর্তমান স্পিকার রয়েছেন ওম বিড়লা, বর্তমান স্পিকার রয়েছেন ওম বিড়লা, এবং স্পিকার বর্তমানে যিনি রয়েছেন, কিন্তু প্রথম যিনি রয়েছেন তার নামটা দেখো, প্রথম যিনি রয়েছেন তার নাম হচ্ছে জিভি মাভলাঙ্কার, গণেশ ভাসুদেব মাভলাঙ্কার। স্পিকারের আর্টিকেল মাথা রাখবে, 93তম আর্টিকেলে কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকারের কথা বলা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো নেক্সট প্রশ্ন দেখে নাও। এনটিপিসি আসা প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতিকে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে প্রধান করে একটি মন্ত্রী পরিষদ থাকবে এবং রাষ্ট্রপতি সেই পরামর্শ অনুযায়ী তার কার্য সম্পাদন করবেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2টো স্টার ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি এখানে, 3টে স্টার করে দিলাম। চলো, কি বলেছে প্রশ্নটা একটু বুঝে নি। বলছে আমাদের ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি থাকবেন, ভালো কথা, থাকুক, কেউ বারণ করছে না, কিন্তু এই রাষ্ট্রপতিকে এড অ্যান্ড অ্যাডভাইস করবে, রাষ্ট্রপতিকে সাজেশন দেবে, মতামত দেবে, পরামর্শ দেবে। কে দেবে না, মাথায় রাখতে হবে, রাষ্ট্রপতিকে কিন্তু সাজেশন, পরামর্শ, আদেশ দেবে হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, মানে মন্ত্রী পরিষদ, যার মাথায় বসে থাকবে প্রধানমন্ত্রী। তার জন্যই রাষ্ট্রপতিকে বলা হয় হচ্ছে নমিনাল হেড, নামমাত্র প্রধান, নমিনাল হেড বলা হয়।
নামমাত্র প্রধান। আর প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে রিয়েল হেড, আসল বস হচ্ছেন প্রধানমন্ত্রী। এইসব কথা কোথায় বলা রয়েছে? আর্টিকেল 74-এ বলা রয়েছে। আর্টিকেল 74-এর ক্লজ 1-এ কিন্তু বলা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো নেক্সট প্রশ্ন। বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সংবিধানের 78 অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রী পরিষদের সকল সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানাবেন? ভেরি ইম্পর্টেন্ট, মারাত্মক পরিমাণে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একের পর এক কিন্তু ধোঁয়াধার করে উড়িয়ে দিচ্ছি। তো প্রশ্নটা বলছে কিছুই না, যে 78 অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রী পরিষদের সকল সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানানোর দায়িত্ব কার? কার দায়িত্ব? তো দেখো, রাষ্ট্রপতি হচ্ছেন একদম মহামহিম বলতে পারো, তিনি কিন্তু মাথায় বসে রয়েছেন। প্রেসিডেন্ট একদম মাথায় কিন্তু বসে রয়েছেন, ভালো কথা। এবার কাজ করছে নিচে কিন্তু আক্ষরিক অর্থে কাউন্সিল অফ মিনিস্টার, কম মানে লিখছি কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রীদের একটা পরিষদ। এই কাউন্সিলের মাথায় বসে রয়েছেন পিএম। এবার কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রীদের মধ্যে কি আলোচনা হলো, দেশ কিভাবে শাসন হবে, কি বৃত্তান্ত, সমস্ত সিদ্ধান্ত কিন্তু এরাই মিলে নিচ্ছে, এরা। ঠিক আছে, এই যে ইনফরমেশনগুলো সেগুলো রাষ্ট্রপতিকে দিতে হবে, সমস্ত ইনফরমেশন কিন্তু দিতে হবে রাষ্ট্রপতিকে। এটা আর্টিকেল 78 বলছে, সমস্ত তথ্য কিন্তু রাষ্ট্রপতিকে প্রদান করতে হবে, এটাই আর্টিকেল 78 বলছে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উপপ্রধানমন্ত্রী ভারতের প্রথম জিজ্ঞেস করেছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, যেই এক্সামে এসেছিল, যেই CBT 2-তে এসেছিল। তো ভারতের উপপ্রধানমন্ত্রী পদটা কিন্তু বর্তমানে সেই অর্থে নেই বললেই চলে। বর্তমানে কিন্তু আর ভারতবর্ষের ডেপুটি প্রাইম মিনিস্টার আর কেউ নেই, দরকার হয় না, প্রয়োজন হয় না। কিন্তু ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছিলেন সর্দার বল্লভভাই পটেল। ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো নেক্সট। বলেছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? খুব ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার রিপিটেড প্রশ্ন। তো ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন কে? ফাতিমা বিবি। ইনি হচ্ছেন প্রথম ভারতবর্ষে মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টের। ফাতিমা বিবি কোথায় গেল? এই যে ফাতিমা বিবি, ইনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম মহিলা বিচারপতি। ঠিক আছে, চলে আসো নেক্সট। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দিই। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রথম সিজিআই নাম কি সেটা তোমরা বলে দাও। ফার্স্ট সুপ্রিম কোর্টের সিজিআই, ইনি তো হচ্ছেন মহিলা বিচারপতি। ফার্স্ট সিজিআই কে? এটার উত্তরটা তোমরা অবশ্যই অ্যাজ আ হোমওয়ার্ক কমেন্ট বক্সে লিখে জানিও, অবশ্যই সবাই জানাবে। নেক্সট দেখে নাও, ভারতের পঞ্চায়েত আইন কত সালে পাশ হয়? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এমনিতে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ অ্যাক্টের মাধ্যমে কিন্তু পঞ্চায়েত সারা দেশ জুড়ে কিন্তু জারি হয়। কিন্তু এই পঞ্চায়েতের বিষয়টা কিন্তু বেশ কিছু ট্রাইবাল অধ্যুষিত অঞ্চলে কিন্তু জারি হয়নি। তো সেটা পরবর্তীকালে একটা নতুন আইনের মাধ্যমে হয়েছিল। কিসের মাধ্যমে? বলা হয় পেসা অ্যাক্ট। এই পেসার ফুল ফর্ম মাথায় রাখবে, তপশিলি অঞ্চল সম্প্রসারণ, অর্থাৎ এক্সটেনশন টু শেডিউল এরিয়া, পঞ্চায়েত এক্সটেনশন টু শেডিউল এরিয়া অ্যাক্ট। এটা কত সালে হয়েছিল? 1996-তে। 1996-তে কিন্তু এই জিনিসটা হয়েছিল। দেখো, 73তম সংবিধান সংশোধনী হয়েছিল 1992-তে, 1992-তে। তারপরে 1996-এ কিন্তু এই পেসা অ্যাক্টের মাধ্যমে কি হলো না, বিভিন্ন শেডিউল এরিয়া যেগুলো 5th শেডিউলে রয়েছে, পঞ্চম তপশিলে রয়েছে, এই পঞ্চম তপশিলের আন্ডারে 10টি রাজ্য, 10টি স্টেটের বিভিন্ন শেডিউল এরিয়ার জায়গায় কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থা জারি হলো বলতে পারো পেসা অ্যাক্টের মাধ্যমে। চলে আসুন নেক্সট প্রশ্ন। বলছে ভারতীয় সংবিধান অনুসারে কতগুলি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়? সুন্দর একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথায় রাখবে। অষ্টম তপশিল, 8th শেডিউল, এই 8th শিডিউলে কিন্তু সরকারি ভাষার কথা উল্লেখ রয়েছে। তাহলে এই সরকারি ভাষা টোটাল বর্তমানে ভারতবর্ষে 22টি রয়েছে, 22টি কিন্তু সরকারি ভাষা। চলে আসো নেক্সট প্রশ্ন। নেক্সট আর লাস্ট প্রশ্ন, আমাদের 30তম প্রশ্ন হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে জাতীয় জরুরি অবস্থার সময় নিম্নলিখিত কোন ধারাটি স্থগিত করা যায় না? অসাধারণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মাথায় রাখবে। দুটো আর্টিকেল বলছি। আর্টিকেল 359, এটার মাধ্যমে বলা হচ্ছে যে দুনিয়া যায় ভাড় মে, যা হয়ে যাক না কেন, ভারতবর্ষে জরুরি অবস্থা হোক আর যাই হোক না কেন, দুটো আর্টিকেল কোনো মতেই বন্ধ করা যাবে না, 20 আর 21। আর
আর্টিকেল 359 358 বলছে যে সমস্ত অধিকার, মানে যেমন আর্টিকেল 20 আর 21 কোনো মতেই বন্ধ করা যাবে না। একটা অধিকার রয়েছে যেটা হচ্ছে আর্টিকেল 19, এটাকে বন্ধ করা যেতে পারে তার একটাই ভিত্তিতে হচ্ছে যদি ওয়ার হয়, যুদ্ধর সময় ন্যাশনাল এমার্জেন্সি 352 মাধ্যমে জারি হলো। যদি যুদ্ধের জন্য ন্যাশনাল এমার্জেন্সি জারি হয় তাহলে কিন্তু আর্টিকেল 20 বন্ধ হবে, না হলে কোনোদিনও কোনো ভিত্তিতে কোনো কারণেই কিন্তু আর্টিকেল 19 বন্ধ হবে না। আর আজীবন, চিরজীবন, সারা জীবন কোনোদিনও কোনো ভিত্তিতেই কোনো কারণেই বন্ধ হতে পারে না হচ্ছে আর্টিকেল 20 আর 21। তাহলে সঠিক উত্তর হবে আর্টিকেল 20 এবং 21, কোনো মতেই কিন্তু বন্ধ হতে পারে না। RPFSI 2019 প্রশ্ন। তাহলে আমাদের কমপ্লিট হলো 30টা টপ মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমরা কিন্তু জানাও তোমাদের এর মধ্যে কতগুলো ঠিক হলো, কতগুলো পারলে, কতগুলো হলো না, সমস্ত কিছু জানাও। এবং অবশ্যই যেগুলো হোমওয়ার্ক দিলাম কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাও। চলো তাহলে দেখা হচ্ছে পরের দিন আবার নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ক্লাসে আবার। টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।